This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, রাত ৮টা মানে আপনি, রাত ৮টা মানে ঠোঁটকাটা পাক্কা ১ ঘন্টা আজও। তবে আজ না ঠোঁটকাটা সুপার কনফিউজড। বিশ্বাস করুন, আমি চরম বিভ্রান্ত, মূলত দুটো কারণে। প্রথম কারণ, মমতা ব্যানার্জি বললেন তিনি সাফ জানেন যে কারা আরজি করে সেই রাতে 14ই আগস্ট রাতের রাস্তা দখলের রাতে হামলা চালিয়েছিল। উনি নির্দিষ্ট করে বললেন বাম আর বিজেপি। অথচ পুলিশ মন্ত্রী জানা সত্ত্বেও পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সোশ্যাল মিডিয়ায় আবেদন করছেন গোল 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 দাগিয়ে, প্লিজ আমাদের ধরিয়ে দিন, প্লিজ আমাদের চিনিয়ে দিন, চেনা থাকলে জানিয়ে দিন। কনফিউজড হব না বলুন? পুলিশ মন্ত্রী জানেন, পুলিশ কমিশনার জানেন না। আর কনফিউশনের ২ নম্বর কারণ কি জানেন? আজ পথে নেমেছে শাসক, পথে নেমেছে বিরোধীও। দুজনেরই এক দাবি, শাস্তি চাই, চরম শাস্তি। আবার দুজনে একে অন্যকে বাছাই শব্দে বিঁধেছে। হ্যাঁ, এই দুই কনফিউশন আজ আলোকপাত করব। প্রথম কনফিউশন স্পেশালে দেখাই 8:30টায়। আপাতত এই যে দুপক্ষই রাস্তায় নামলো, দুপক্ষের কি মিল কথায় শুনুন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসত বাটি। এবারে আমরা ছাড়বো না, এবারে আমরা চাই ফাঁসি দিতে হবে। কি মিল না? উই ওয়ান্ট জাস্টিস বলছেন সুকান্ত মজুমদার, স্লোগান উঠছে তাকে ঘিরে। মমতা ব্যানার্জি বলছে আমরা শাস্তি চাই, ফাঁসির দাবি চাই। আবার কি আশ্চর্য দেখুন, শাসক আর বিরোধী দুজনের মুন্ডপাত করেছে আজই ওই রাস্তাতেই। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভয় দেখানোর জন্য এটা করা হচ্ছে, যাতে আন্দোলন থেকে যারা ডাক্তারবাবুরা আছেন তারা পিছিয়ে আসে। সিপিএম এক ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে, ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি ওই বেলগাছিয়ায় যারা থাকে, যারা ঠিক গণভবন দখল করার মতো আরজি করে দখল করেছিল, তাদের চাকরের মতো কাজ করছে? এই অপদার্থ মুখ্যমন্ত্রী আমরা চাই না, এই অপদার্থ পুলিশ মন্ত্রী আমরা চাই না। কে যে কার বিরুদ্ধে প্রতিবাদ করলো বুঝতে পারলেন? ওদিকে আবার ধিক্কার দিবসের ডাক দিয়েছিল বামেরা, কিন্তু কোথায়? দেখা গেল পথে, দেখা গেছে এসইউসিআই কে জেলায় কোথাও কোথাও। দেখুন, ধর্মঘট চলছে, ইনকিলাব চলছে, অবিলম্বে শাস্তি দিতে হবে, চলছে চলবে। এদিকে মমতা ব্যানার্জি নির্দিষ্ট করে বলে দিয়েছেন আরজি করে হামলার যৌথ দায় বাম আর বিজেপির। তাহলে কেন্দ্রে আরজি কর, মমতা ব্যানার্জি এক ব্র্যাকেটে বাম রামকে রাখলেন রাজনীতির কৌশল। আরজি করকে সামনে রেখে বিরোধীদের নিশানায় মমতা ব্যানার্জি, এটাও রাজনীতি। এর মধ্যেই রাস্তা থেকেই খোঁজ মিলল তাঁর, রাস্তা থেকেই তুলে নিয়ে গেল তাকে সিবিআই। ঠিক ধরেছেন, সন্দীপ ঘোষের কথা বলছি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যত দোষ নন্দ ঘোষ, তিনিও ঘোষ। এই চাপের মুখে সন্দীপ ঘোষ নিজেই অস্ফুটে নিজেকে প্রশ্ন করেছেন কখনো? জানা নেই। কিন্তু আরজি কর কাণ্ডে যত অসন্তোষ, তার কেন্দ্রে এই ডক্টর ঘোষ। চাপের মুখে সদ্য পদত্যাগী আরজি করের প্রিন্সিপাল সাহেব। আন্দোলনকারী ছাত্ররা বলে আসছেন ঘটনার দায় তাকে নিতে হবে। একজন প্রিন্সিপাল হিসেবে দায় তিনি এড়াতে পারেন না। চিকিৎসক মহলের একাংশ বলছে আরজি কর হাসপাতাল এই সন্দীপের আমলেই নরকের চেহারা নিয়েছে। হাসপাতালে তার নিজস্ব সিন্ডিকেট রয়েছে,
সত্য মিথ্যে অভিযোগ যাই হোক, সেই সন্দীপ ঘোষ অভিযোগের মধ্যমণি, তাকে আজ মাঝ রাস্তা থেকে সিজিওতে তুলে নিয়ে গেছে সিবিআই। সন্দীপকে কি করে আটক করলো সিবিআই? সন্দীপকে কি গ্রেফতার করা হয়েছে? এর কোনো জবাব আছে? অফিসিয়াল কোনো তথ্য সামনে নেই। শেষ যা খবর পেয়েছি তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে বঙ্গের রাজনীতির এমন মুখর সন্দীপকে ঘিরেই বঙ্গ রাজনীতি ফুটছে। এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ। রাজনীতির জল যে কোথায় গড়ায় শুধু দূরদৃষ্টি থাকতে হয়। শুভেন্দু দেখুন না কিভাবে এক বন্ধনীতে এনে ফেললেন 2021, পায়ে ব্যান্ডেজ, হুইল চেয়ার, খেলা হবে। বিরোধী দলনেতার এই একটা ক্লুই বলে দিচ্ছে কি ইঙ্গিত করতে চাইলেন। এর জন্য রাজনীতির পাকা মাথা হওয়ার কোনো দরকার নেই। শুভেন্দু অধিকারীর সেই কোট আনকোট কৃতজ্ঞতা থেকেই কি সন্দীপকে রাতারাতি আরজিকর থেকে সরিয়ে এনআরএসে নেওয়া হলো ন্যাশনাল মেডিকেলে কৃতজ্ঞতার পুরস্কার। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। শেষ পর্যন্ত যদিও বদলির নির্দেশ কার্যকর হয়নি হাইকোর্টের হস্তক্ষেপে, অনির্দিষ্টকালের জন্য ছুটি। হাইকোর্ট নির্দেশ না দিলে কোথাও যোগ দিতে পারবেন না ঘোষবাবু। তবে হাইকোর্টও সন্দীপ ঘোষের বদলিকে পুরস্কার হিসেবেই দেখেছে। তিনি তো প্রভাবশালী, তা নিয়ে বিস্ময় প্রকাশ করতে শোনা গেছে প্রধান বিচারপতিকে। কি বলেছেন জানেন বিচারপতি? আজ এই সন্দীপ ঘোষের আইনজীবী যখন প্রধান বিচারপতির বেঞ্চে আর্জি জানালেন আমার মক্কেলকে নিরাপত্তা দিন, উনি নিরাপত্তার অভাব বোধ করছেন, শুনে প্রধান বিচারপতি বলেন রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে, আপনি তো প্রভাবশালী, 500 পুলিশ দিয়ে দেবে এক সন্দীপের জন্য, না দিলে আদালতে আসুন, কেন্দ্রীয় বাহিনী আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কোর্টের এই কটাক্ষ আশা করি সন্দীপ নিজেও বুঝেছেন। কিন্তু সন্দীপের মতো একজন প্রভাবশালী, পান থেকে চুন খসলে 19 থেকে 20 হলে, যিনি যে কাউকে কোণঠাসা করে ফেলতে পারেন, বিরুদ্ধ স্বরকে মাথা চড়া দেওয়ার সুযোগই দেন না, সবটাই অভিযোগ। তিনি নিরাপত্তা নিয়ে ভয় পাচ্ছেন কেন? আরজিকর নিয়ে সংগঠিত আন্দোলনে কি ভয় ধরিয়েছে? কি মনে করছেন আন্দোলনের অভিমুখ ঘুরে তার বাড়ির দুয়ারে এসে ধাক্কা দিতে পারে? এত ভয় কেন? ঘুরে ফিরে তার নাম, তার স্বেচ্ছাচারিতা, তার বিরুদ্ধে রাশি রাশি অভিযোগ সামনে আসছে বলেই? নাকি সিবিআই জুজু? হাইকোর্টে গিয়ে সময় নষ্ট করবেন, তার মধ্যে বার কয়েক সিবিআই সমন এড়িয়ে যাবেন নিরাপত্তার অজুহাতে, এটাই কি প্ল্যান ছিল? সেই সুযোগ সিবিআই তাকে দিল না। চিলের মতো ছো মেরে রাস্তা থেকে শিকার তুলে নিয়ে গেল সিবিআই। এই সন্দীপকে ধরেই তিলোত্তমার ধর্ষণ কাণ্ডে রহস্যের জাল খুলবে সিবিআই। কেন তিলোত্তমা রাতের ডিউটি এড়াতে চাইতেন? কোন ষড়যন্ত্র আশঙ্কা করছিলেন? কিছু জেনে ফেলেছিলেন? একজন প্রিন্সিপাল হয়ে সন্দীপ ঘোষ কিচ্ছু খোঁজ রাখতেন না। তিনি এক গলা জলে দাঁড়িয়ে বললেও কেউ বিশ্বাস করবে আপনি করছেন। আজ কিন্তু পুলিশ কর্তা বিনীত গোয়েলকেও সন্দীপ নিয়ে অস্বস্তির প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এই কেসে পরে সন্দীপ ঘোষকে পুলিশ ইন্টারোগেশন করলো না কেন? দেখো ওনার अगेंस्ट কি কমপ্লেন ছিল না, ওটা আই থিঙ্ক মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন উইল লুক ইনটু দিস এই ব্যাপারে। আর ইন্টারোগেশনের ব্যাপারটা আছে, আমি আপনাদেরকে বললাম উইদিন দ্য লিমিটেড টাইম ফ্রেম উইচ উই হ্যাড উইথ আস ফর ইনভেস্টিগেশন অফ দিস কেসের একটা প্রায়োরিটি থাকে, সেই হিসাবে আই থিঙ্ক অলরেডি অ্যাবাউট 37 পিপল
Even he was examined. প্রায়োরিটিতেই সন্দীপ ঘোষকে এক্ষুনি জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে হয়নি। যে মেডিকেল কলেজে এমন নক্কারজনক নজিরবিহীন ঘটনা, সেখানে মেডিকেল পড়ুয়া থেকে চিকিৎসক মহল সবার আঙুল সন্দীপ ঘোষের দিকে, তাকে প্রায়োরিটি দিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করেনি পুলিশ। প্রিন্সিপালি তো অভিভাবক, নাকি শাসক যোগেই সন্দীপকে ছেড়ে রেখেছিল পুলিশ, নাকি শুধু ধর্ষণের ঘটনাকেই প্রায়োরিটি দেওয়া হয়েছিল? গোটা ঘটনার আগে পিছেও যে কারণ থাকতে পারে, পুলিশের তদন্তে গুরুত্ব পেল না, বিশেষত যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে বাঁচানোর জন্যে আজকে এত বড় ক্ষতির সম্মুখীন আমরা কেন হব? কেউ বা কারা মমতাদির কাছে বোঝানোর চেষ্টা করছে এই একমাত্র প্রিন্সিপাল তৃণমূলপন্থী, বাকি সবাই তৃণমূল বিরোধী। যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা 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 ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে। প্রিন্সিপালের হাঞ্চম্যান আর কি, যারা তারা পরীক্ষায় যা খুশি বলুক তাদের অনার্স দিতে হবে, তাদের অনেক করে বেশি করে নম্বর দিতে হবে, এইসব ঘটতো। 2টি বা 3টি ছেলে তারা বলেছিল যে না, আমরা এরকম টাকা পয়সার মধ্যে থাকবো না। ওদের ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট দেয়নি প্রিন্সিপাল, এক্সামিনারকে বলে দিচ্ছে একে ফেল করিয়ে দিন, এবং সেই এক্সামিনার সরকারি চাকরি করে, তাকে বলছে তা না হলে কিন্তু আপনি ট্রান্সফার হয়ে যাবেন। এটা প্রমাণিত হয় যে আজকে সরকার স্বাস্থ্য দপ্তর থেকে যে তোলাবাজি করে, যেভাবে স্বাস্থ্য দপ্তরকে আজকে যার নামে পাঠানোর চেষ্টা করছে, সেই কাজে এই ডক্টর ঘোষ হচ্ছে সিদ্ধহস্ত। দেখুন, অভিযোগ যত বড়ই হোক, যার বিরুদ্ধেই হোক, তাকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হয়। সন্দীপ নিজে কি বলছেন শুনুন। কেউ চুরি করলে তাকে চোর বলি এবং তার ব্যবস্থা করি, কেউ যদি মিথ্যে কথা বলে তাকে মিথ্যেবাদী বলি, সোজা কথাটা আমি সোজাভাবে বলি। আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুরা বেশি হয়। আমাকে যখনই স্পষ্টবক্তা হয়েছি তখনই আমাকে রং লাগিয়ে দেওয়া হয়েছে, রাজনৈতিক রং লাগিয়ে বলে দেওয়া হয়েছে যে ওই দলের হয়ে কাজ করছে। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা এবং তৃণমূলপন্থী বলে নাকি একে সবাই আক্রমণ করছে। এটা ভুল তথ্য, এটা সম্পূর্ণ ভুল তথ্য। 2011 সালের পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি মেডিকেল কলেজে কতজন তৃণমূলের নেতা নেত্রীর পরিবারের মানুষ ভর্তি হয়েছেন আমার জানতে ইচ্ছা করছে। শুনলেন সন্দীপের নিজের কথা, কিন্তু তার প্রভাব এই মুহূর্তে মুখে মুখে ফিরছে। এই যে ডক্টর শান্তনু সেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলে নিজের দলে সেন্সার্ড হয়েছেন, শহীদ হয়েছেন বলতে পারেন। বুঝতে পারছেন খানিকটা হলেও সন্দীপ কতটা প্রভাবশালী। আর শুভেন্দু অধিকারীর শুরুর বক্তব্য তো নিশ্চয়ই কানে বাজছে আপনার। বঙ্গের রাজনীতিতে তো এটাই চর্চা। টপ দুর্নীতিগ্রস্ত লোক, টপ করাপ্টেড পার্সন, ওদের পার্টির লোকরা বলছে আমরা কেন বলবো। এবং ওখানটাই শরীরের ব্যবসা হতো, ওষুধ কেনা বেচার নামে ফ্রড করেছেন, ছাত্র ভর্তি ছাত্র পাস করার নামে জালিয়াতি করেছেন। রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। উনি তো একজন মহাগুরু প্রিন্সিপাল, সুতরাং তার ভূমিকা তো আছেই। এখন তো শোনা যাচ্ছে যে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল এবং অত্যাচার করা হয়েছিল সেই ঘর থেকে সরিয়ে এনে তার পাশের ঘরে রাখা হয়েছিল। বাবা, নতুন নতুন তথ্য। নামটাও খাসা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, মহাগুরু প্রিন্সিপাল। আচ্ছা, এ তো রাজনীতির কথা শুনলেন, শুনুন এবার পড়ুয়াদের কথা। আজও কি বলছেন তারা। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে রাস্তা থেকে, এটা ঠিক। আমাদের এই ডিমান্ড ছিল, এই ডিমান্ড সিবিআই সম্পূর্ণ করছে, এটা ঠিক। কিন্তু তার পাশাপাশি এটাও ডিমান্ড আছে, কি মোটিভ, কি ধামাচাপা দেওয়ার জন্য রিনোভেশনের কনস্ট্রাকশনের অর্ডার দিলেন। এইগুলো আমার মনে হয় শুধু জিজ্ঞাসাবাদ করে থেমে থাকলে হবে না, বাকি জায়গাগুলো কি মোটিভ, সেই মোটিভ সামনে আসুক। যদি উনি অ্যারেস্টও হয় সেটাও কিন্তু আমাদের আন্দোলনের শেষ হতে পারে না। দেখুন, সত্যি সন্দীপ ঘোষ কিছু আড়াল করতে চেয়েছিলেন কিনা, কতটা প্রভাব তার রয়েছে, সেই প্রভাব কতটা তিনি এই ঘটনায় খাটাতে চেয়েছেন জানি না। সিবিআই এসব খুঁড়ে বের করতে পারবে কিনা।
ঘোষবাবুকে নিয়ে টানাপোড়েন হচ্ছে এবং হবে এটুকু নিশ্চিত। রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এই সন্দীপ ঘোষকে সামনে রেখে। অস্বস্তির আরজিকর, আর সেই অস্বস্তি সামনে নিয়েই মুখ্যমন্ত্রী স্ট্রেট ব্যাটে খেলার সিদ্ধান্ত নিলেন। তিনি পথে নামলেন। কি কারণে? প্রতিবাদ করতে। কিসের প্রতিবাদ? আরজিকরের নারকীয় ঘটনার প্রতিবাদ। প্রতিবাদ করতে পথে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবিতে পথে নামলেন। নেমেছিলেন দলের মহিলা সাংসদ, বিধায়ক, নেতা সবাইকে নিয়ে, এবং সেখানে ভাষণের কমসে কম 80% জুড়ে কি ছিল জানেন? ছিল বাম আর বিজেপিকে তুলোধনা, বাছাই শব্দে আক্রমণ। শুনুন। সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে, নাটক করেও যখন শেষ হয়নি, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না। আমরা শুধু ভদ্রতা করব আর আপনারা ভাববেন আমরা দুর্বল হয়ে গেছি, এটা নয়। এবার একটা ছবি দেখাবো, ভালো করে দেখুন। এটা হলো শাসক দলের ব্যানার, প্রতিবাদে পথে নামার বার্তা। সেখানে অপরাধীর ফাঁসির কথা রয়েছে, নিশ্চিত রয়েছে, কিন্তু তার নিচেই কি জলজল করছে? রাম বাম শ্যামের চক্রান্তের কথা। পথ যেখানে শুরুতেই বেঁধে দেওয়া, সেখানে রেজাল্ট কি হবে তা কি আর বলে দিতে হয়? ভুললে চলবে না, রক্ত ঝরেছে তিলোত্তমার, নৃশংস হত্যা, আফটার এফেক্ট চলছে। আর সেই বিক্ষোভে শুধু রাজনীতির ছোঁয়া নয়, চক্রান্ত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তাই আজ পথে নেমেছিলেন টার্গেট সেট করে, চক্রান্তের বিরুদ্ধে, কোট আনকোট চক্রান্ত রাম বামের। লজ্জা করে না বিজেপি আর সিপিএম? মানুষের ভোটে গোহারা, লজ্জা করে না? আর একটা অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করে যাচ্ছেন, তাণ্ডব করে যাচ্ছেন। বিরোধীদের এক হাত নাকি বলবো দু হাতে আক্রমণ, একেই বলে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পথে মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের ফাঁসির দাবি তুলেছেন, তবে পথে প্রতিবাদে কিন্তু দোষী ঠাউরালেন বাম বিজেপি, এই দুই রাজনৈতিক দলকেই বারবার। তার বক্তব্যের সিংহভাগ জুড়ে শুধুই বামেদের নিশানা আর বিজেপিকে তুলোধনা। আমাকে চমকানি দেখাবেন না সিপিএম বিজেপি, আমাকে ধমকানি দেখাবেন না সিপিএম বিজেপি। আমরা নির্বাচন না করে নিজে নিজে জিতে আসিনি। ওটা তো নিজেরই ছেড়ে দেওয়া উচিত লজ্জায়, যে আমরা ব্যর্থ, পরে ভোটে জিতে আসুন না, আবার জনগণ যদি আপনাকে ভোট দেয়। গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ভোটটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন। ধরা পড়ে গেছেন, ওর দলের লোকেরা পর্যন্ত বারে বারে কথা বলছে, একেবারে ওর নিজস্ব লোকেরা পর্যন্ত বলছে যে এটা সরকার সর্বনাশ করে দিল বাংলা। যখন বলছে তখন বাধ্য হয়ে উনি আবার একটা হুমকির সুরে কথা বলছেন। আমি বারবার বলে যাই, বাম নাম এক হয় ভুলমত। দেখছেন বিজেপির সাথে হাত মিলিয়ে, বিজেপির হাতে তামাক খাচ্ছে কে এখানে? সিপিএম, কংগ্রেস, সবাই। সরকারি প্রেমিসেসের ভেতরে সরকারি কর্ম অন ডিউটি অবস্থা এরকম ঘটনা ভারতবর্ষে কোথাও ঘটেছে কিনা আমার সন্দেহ আছে। বাংলায় মহিলাদের নিরাপত্তা নেই, আপনার বিজেপি রাজত্বে আছে তো? যত ঈর্ষা, যত হিংসা, সব কটা আমার বিরুদ্ধে। শুক্রবার বিকেলে মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে রাজ্যের শাসক দল এগোয়। এরপর সভা, সবটাই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে ভাষণে রাম বামকে কাঠগড়ায় তুলতেও নেতৃত্ব তিনিই দিলেন, দেখালেন পথ। আজকে যারা দোষী তাদের কথা না বলে মমতা ব্যানার্জিকে মারতে হবে, অপমান করতে হবে। কোথায় মারবেন বলুন? দাঁড়িয়ে থাকবো একা, পুলিশ থাকবে না আমার সাথে, মরণ গুলি করে আমি দেখছি। আক্রমণের ধার বাড়ছে,
দরজা তুঙ্গে, গরমাগরমিও। ফাঁসি চাই, রবিবারের মধ্যে সিবিআই কে বিচার কমপ্লিট করতে হবে। আমাদের টার্গেট দিয়েছিল রবিবার। এরকম 100টা মামলা বলবো 2021 থেকে অদ্যাবধি 3.5 বছরে যে মামলা সিবিআই নেয়নি, আপনি আসামিদের অ্যারেস্ট পর্যন্ত করেননি। বাংলায় কোনো ঘটনা ঘটলে বাংলার রাজ্য সরকার, বাংলার প্রশাসন এনাফ টু ট্যাকেল দ্য সিচুয়েশন, এনাফ টু টেক দ্য অ্যাকশন। আমি রাজ্যের সরকারের কাছে আশা রাখি না, কিন্তু আমি রাজ্যের মানুষের কাছে আশা রাখি যে এই রাজ্যে যে স্লোগানটা বারবার দিচ্ছি, মমতা মাস্ট রিজাইন, সেটাকে এনরোজ করুন। আয়না আগে নিজেদের মুখ দেখুন। মণিপুর সামলাতে পেরেছেন, নাগাল্যান্ড সামলাতে পেরেছেন, আসাম সামলাতে পেরেছেন, বিহার সামলাতে পেরেছেন। তিনি বলছেন রোববারের মধ্যে ফাঁসি চাই, বিচার চাই। মাননীয়া, সিবিআই কে রোববারের মধ্যে দিয়ে দিতে হবে। মামার বাড়ির আবদার নাকি আপনার? আপনার এসপি দাসও যাবে, আপনিও যাবেন। আচ্ছা, এই যে আরজি করে এত ভাঙচুর হলো, কত ক্ষয়ক্ষতি হয়েছে জানেন? কত টাকার? মুখ্যমন্ত্রী একটা এস্টিমেট দিয়েছেন আজ, এবং সেটা ওই রামবামের ঘাড়েই চাপিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি আর সিপিএম এর বন্ধুরা। শুধু রামবাম নয়, কংগ্রেসও আছে এই তালিকায়। টার্গেট কি তাহলে অধীর চৌধুরী, রাহুল, প্রিয়াঙ্কাও? আমরা তো ইন্ডিয়ার টিম হিসেবে কংগ্রেস তোমাকে ফুল সাপোর্ট দিই। তুমি উন্নয়ন ঘটনা নিয়ে কথা বলো না, তুমি হাতরাসের ঘটনা নিয়ে কথা বলো না, তুমি মণিপুরে ইলেকশনের মিটিং করতে যাও, যখন তারা বিপদে পড়ে যায় না, যাও না। আসামে যখন এনআরসি নিয়ে বিপদে পড়ে তুমি যাও না। আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাপারে গেছি, আমাদের টিম পাঠিয়েছি। প্ল্যাকার্ডে লেখা ছিল রাম বাম শ্যাম। রাম বাম তো বোঝা গেল, শ্যাম তাহলে হাত। কংগ্রেস গেম অন। দেখুন, এই কোট আন কোট চক্রান্ত বন্ধ করতে আজ পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। আরজিকর কাণ্ড নিয়ে রাম বাম চক্রান্তের কথা প্রকাশ্যে বলেছেন। মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শহরে যে ব্যানার পড়েছে সেখানেও বড় বড় করে লেখা, যে ব্যানারের ছবি আপনাদের একটু আগেই দেখিয়েছি, উই ওয়ান্ট জাস্টিস। মুখ্যমন্ত্রী নিজে বলছেন ফাঁসির দাবি চাই। কিন্তু সেই মুখ্যমন্ত্রীকেই নিশানায় রেখে আজ পথে নেমেছে বিজেপিও। তাদেরও এক দাবি, উই ওয়ান্ট জাস্টিস। লক্ষ্য এক, কর্মসূচি আলাদা। মন্ত্রী রাস্তায় নামছেন কেন? উনি তো পুলিশ মন্ত্রী, উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি তো অপরাধ ঢাকার চেষ্টা করেছেন। জেগে গেছে জনতা, বিদায় নেমে মমতা। সবার গলায় হুঁশিয়ারি সুর। দুপুরে শ্যামবাজারে বিজেপির কর্মসূচি ঘিরে ধুমধুমার বাঁধে। অভিযোগ, রাতে বিজেপি যে ধর্ণা মঞ্চ বেঁধেছিল, ভোর রাতের অন্ধকারে পুলিশ তা ভেঙে গুঁড়িয়ে দেয়। শুক্রবার সকালে নতুন করে আবার ওই মঞ্চ বাঁধতে গেলে আবার অশান্তি, খণ্ডযুদ্ধ, ব্যাপক ধরপাকড়। পুলিশের সাথে আপনারা কোথায় ছিলেন সেদিন, যেদিন প্রমাণ লোপাট করার চেষ্টা করা হলো? পুলিশের দ্বিচারিতা দিনের পর দিন পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। চ্যাংদোলা করে পুলিশের তরফ থেকে কিন্তু তাকে উমেশ রায় বিজেপির নেতা, তাকে তুলে নেওয়া হচ্ছে পিজন ভ্যানের মধ্যে, এবং পুলিশের তরফ থেকে কোনোভাবেই অবস্থান মঞ্চ তৈরি করতে দেওয়া হবে না, এবং সে কারণেই কিন্তু এই অবস্থান মঞ্চ প্রথমে রাত্রিরে ভাঙা হয়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। প্রতিবাদ করতে নেমেছি, প্রতিবাদ হবে না বাংলায়। এই যে পুলিশের বিজন ভ্যান, তার সামনে বাস ফেলে দিয়েছে যাতে গাড়ি না এগোতে পারে, এবং বিজেপির কর্মী সমর্থকরা কিন্তু বেশ কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভয় পেয়েছে, সত্যির মুখ বন্ধ করার চেষ্টা করছে। আজকে বলছে জ্যাম, রাস্তা জ্যাম, মানুষের জীবন জ্যাম করে দিয়েছে এরা। রাস্তা জ্যাম ছাড় পাবে না। এই পুলিশকে দেখে রাখুন, এরা দলদাস, এরা দলদাস।
এরপর ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার, তখন উত্তেজনা আরো বাড়ে। पुलिस को हमने बोला कि हमें गिरफ्तार कीजिए, पुलिस हमें गिरफ्तार करके ले जा रही है, लेकिन हम आज नहीं आने देंगे। আচ্ছা, শ্যামবাজারে যখন সুকান্ত মজুমদার, তখন রাজ্যের বিরোধী দলনেতা কোথায়? দেখাবো আর একটা ছবি। আইসিসিআরে তখন খোলা হাওয়া অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা, তারপর মহিলা মোর্চার মিছিলে হাঁটলেন হাতে মোমবাতি নিয়ে শুভেন্দু অধিকারী। পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে তেল মারতে মারতে তেলই শেষ হয়ে গেল। আরজি করে যখন ৭,০০০ গুন্ডা ঢুকে যায়, ডাক্তার, নার্স, পেশেন্ট পার্টি, সরকারের প্রপার্টি ধ্বংস করে, তখন এই পুলিশ কিছু করতে পারে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। সমস্ত ঘটনার সাক্ষী পুলিশ, সমস্ত ঘটনার সাক্ষী, এবং পুলিশ ইচ্ছে করে এগুলো মেনে নিয়েছে, কারণ পুলিশ মন্ত্রীর নির্দেশ। আজকে ৫ জন ১০ জন বিজেপির কার্যকর্তাকে তোলা হচ্ছে, এদের লজ্জা নেই, এদেরকে আমি পিটি করি। ভগবান এদের একটু লজ্জা দিক। এরপরে জেল ভরো আন্দোলন করব। আমরা দেখতে চাই এই পশ্চিমবঙ্গে কত বড় জেল আছে যাদেরকে এই মমতা ব্যানার্জি আটকে রাখতে পারে। একদিন দুদিন নয়, এই লড়াই আমাদের এখন চলবে। এই মঞ্চ বেঁধে আমরা কন্টিনিউয়াসলি আন্দোলন করব। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি।